অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায়। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকের আলোচনার বিষয় ওষুধবিহীন সুস্থতায় করণীয়। আজ আমাদের সাথে আছেন দ্য সেন্টার অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন বিভাগের কনসালটেন্ট এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার ঢাকার ফাউন্ডার প্রফেসর ডাক্তার মুজিবুল হক। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ওষুধবিহীন জীবন। মানে আমার নিজেরই ভালো লাগছে শুনতে ব্যাপারটা। আসলে ওষুধ ছাড়াই কি সুস্থ থাকা যায়? আমরা সামান্যতম অ্যাসিডিটি হলেই আমরা ওষুধ খেয়ে নিই, যে একটা গ্যাসের ওষুধ খাই, দোকানে গিয়ে চাই। তো কারো যদি এরকম অ্যাসিডিটি থাকে, সে আসলে ওষুধ ছাড়া কিভাবে নিয়ন্ত্রণ করবে? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শক মণ্ডলী সবাইকে। আমাদের একটা কমন ট্রেন্ড হচ্ছে যে অসুস্থ হবে, ডাক্তারের কাছে যাবে, একটা প্রেসক্রিপশন নিয়ে আসবে, এটা খাবে। কিন্তু বাস্তবে তারা যে আশা করে এই প্রেসক্রিপশনটা ফলো করার পরে যে সুস্থ হওয়ার যে একটা আশা, এটা কিন্তু তারা আর পায় না। এরপরে কি হয়, আরও একটু কমপ্লিকেশন তৈরি হয় ওষুধগুলো খাওয়ার কারণে। আর রোগটা যদি ভালো হচ্ছে না, তার উপরে আরও কিছু রোগ তৈরি হয়। সব সময় যে কমপ্লিকেশনস তৈরি হয় সেটাও কি ঠিক? ওষুধ আপনি এমন একটা মেডিসিন দেখাতে পারবেন না যেটা কমপ্লিকেশন হয় না। আপনি সিম্পল গ্যাস্ট্রিক মেডিসিন দেখেন না, এটা আপনার অ্যাসিডটাকে আরও নিউট্রালাইজ করে ফেলে, এটা একটা সমস্যা। আপনি যদি মনে করেন যে আপনার জ্বর হয়েছে, আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন বা না পাই খেয়েছেন, লিভারের সমস্যা হচ্ছে, আপনি অ্যান্টিবায়োটিক খেয়েছেন, আপনি গুড ব্যাকটেরিয়াকে মেরে ফেলতেছে। আপনি ডায়াবেটিসের মেটফর্মিন খেয়েছেন, আপনার মেটফর্মিন খাওয়ার কারণে আপনার আরও ব্লাড প্রেশার ইমব্যালেন্স হচ্ছে, আপনি কিডনিতে গিয়ে সমস্যা হচ্ছে, একটা সময় পরে আপনার কিডনি রোগ তৈরি হচ্ছে। আপনি অ্যালার্জির জন্য আপনি বেনাডিল খাবেন, কিন্তু এখানে আপনার ইমিউন সিস্টেমকে সাপ্রেস করা হচ্ছে। আচ্ছা, মানে একটা জিনিস যে অতিরিক্ত কিংবা আসলে ওষুধ ছাড়া যদি সুস্থ থাকা যায় সেটা তো সবচেয়ে ভালো। আমার অ্যাসিডিটি আছে কিংবা যে কারো হতে পারে, এটার উপায় কি ভালোভাবে থাকে ওষুধ ছাড়াই? ধরুন, আমাদের প্রথম যে কোনো রোগটা বুঝতে হবে আর কি, যে কেন আমার গ্যাস হচ্ছে। যখন কোনো খাবার ঠিকমতো মেটাবলাইজ হয় না, ওই আনডাইজেস্টেড খাবার থেকেই মূলত এই এক্সেসিভ অ্যাসিড ফর্মেশনটা হয়। মেইন সমস্যাটা হজমে হয়। আচ্ছা, তো হজম যখন হচ্ছে না ঠিকমতো, তখন আমাদের এই পেটের যে স্প্লিংটাটা বেরিয়ে গ্যাসটা বেরিয়ে আসে। তাহলে এনে গ্যাসের দোষ না যে গ্যাসকে নিউট্রালাইজ করবো, রেদার আমার কেন খাবারটা ঠিকমতো হজম হয় নাই, এদের খাবারে এনাফ ফাইবার ছিল না, অথবা আমার খাবার এনজাইম সিক্রেট করছে না আমার শরীর, এটাকে এনজাইম দিয়ে ডাইজেস্ট করার মতো, অথবা খাবারটা খেয়েছি যেখানে ইউজুয়ালি এনজাইম নাই। যেমন আমরা কী করি, আমরা মাছ ভাত মাংস খাই, এখানে কোনো এনজাইম নাই। যদি একটু সবজি খাই, একটু অ্যাপল সাইডার ভিনেগার খাই, আমরা যদি একটু ফ্রুটস খাই খাবারের আগে, অনেকে আবার খাবারের পরে ফল খায়, না খাবারের আগে একটু খাই, একটু বেশি সালাদ খাই, তাহলে এখান থেকে এনজাইম এবং ডাইজেস্টিভ জুসও আসছে এখানে। এটা খাওয়ার পরে বডি যেমন সিগন্যাল পাবে ভালো এনজাইম জুস তৈরি করার জন্য, অ্যাট দ্য সেম টাইম এটার ডিফল্টে কিছু এনজাইম খাবারগুলোর মধ্যে আছে, ভালো হজম হবে। একসময় আস্তে আস্তে আপনি আর খাবার আর অ্যাসিড তৈরি করবে না খাওয়ার পরে। এটা হলো একটা দিক। আর যদি হয়েই যায় খুব সিরিয়াস কন্ডিশন, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনাকে হিউজ অ্যাসিড সাপোর্ট দেওয়া লাগবে। আমরা মনে করছি অ্যাসিডকে নিউট্রালাইজ করা, একটু অ্যাপল সাইডার ভিনেগার, একটু জিঞ্জার আছে জিঞ্জারল, অ্যাপল সাইডার ভিনেগার আছে অ্যাসিডিক অ্যাসিড, লেবুতে আছে ফর্মিক অ্যাসিড। এই অ্যাসিডটা খাওয়ার আগে খেলে তখন পেটের যে পিএইচটা ব্যালেন্স থাকলে ডাইজেশনটা ভালো হবে, তখন আপনি আস্তে আস্তে এই অ্যাসিড থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ মানে এই জীবনমান নিয়ন্ত্রণ, নিয়মিত খাওয়া দাওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে ডায়াবেটিস নিয়ে তো আমরা সবসময় শুনি ডায়াবেটিসের ওষুধ খাওয়া হচ্ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে কি আসলে ওষুধ ছাড়াও মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব? প্রাইমারিলি ওষুধ লাগবে। আপনার যখন সুগার A1C 6-এর উপরে, ইউ শুড গেট মেডিসিন ফার্স্ট। কিন্তু মেডিসিন নেওয়ার পরে যে সমস্যা হয়, তারা বোঝে না যে রোগটা যেখান থেকে আসছে সেখানে একটু ফোকাস করি। অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া, শর্করা যেটা আমরা খাই, প্লাস প্রসেস খাবার খেলে আমাদের সেলের রিসেপ্টরগুলো ঠিকমতো কাজ করে না সুগারকে শরীরে মেটাবলাইজ করার মতো। তো এই প্রসেস খাওয়া যদি বাদ দিই, হোল ফুড খাওয়া শুরু করি, হোল ফুড মানে নট টু মাচ প্রসেসড, প্লাস শর্করাটা একটু টেম্পোরারি অ্যাভয়েড করলে ওই সুগার যে বেড়ে গেছে, বডি আবার তার সুগার মেটাবলাইজ ক্ষমতা ফিরে পায়। একটা সময় পরে আর মেটফর্মিন বা যারা ইনসুলিনও নিচ্ছে বা যেটাই ওষুধ নিচ্ছে না কেন, এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারে। রিসার্চ বলছে, ডক্টর টাইলর প্রথম যে রিসার্চ করে, ডক্টর নিউক্যাসল ইউনিভার্সিটির ডক্টর টাইলর, উনি দেখে যে একটা মানুষ 6 উইকস যদি পুরো ফলো করতে পারে কার্বোহাইড্রেট ফ্রি, একটু ফাস্টিং, একটু এক্সারসাইজ, তখন
শরীর তার সুগার মেটাবলাইজের সেন্সিটিভিটি সেলের এটা গ্রো করে, সুগার মেটাবলিজমটাও বাড়ে। এরপরে আস্তে আস্তে আর মেডিসিন লাগে না। আর যারা মানে খুব ভালো করে ফলো করতে পারবে দেখিয়েছে 7 দিনের মধ্যেই মেডিসিন থেকে আস্তে আস্তে রিডিউস করতে পারে। তবে 6 উইক্সে যদি লিভার রিজেনারেট হয়, ওই 6 উইক্স পরে লিভার তার সুগারটাকে ধরে রাখা বা প্রসেস করার অ্যাবিলিটি বাড়ে। 6 উইক্স পরে আর সুগারটা থাকে না, পুরো ডায়াবেটিস থেকে রিভার্স হওয়া সম্ভব। এবং ডক্টর টাইলর রিসার্চ পর থেকে আমেরিকাতে আমাদের অনেক সায়েন্টিস্ট মেডিকেল স্কুল রিসার্চ করছে। এবং আমি আমার ব্যক্তিগত জীবনে দেখিয়েছি, আমার ক্লিনিক আমেরিকাতে আমার 2টো ক্লিনিক, টেক্সাস এবং নিউ ইয়র্কে। বাংলাদেশে ক্লিনিক করার আগে আমি ওখানেই দেখিয়েছি যে এটা পুরোপুরি সম্ভব। জাস্ট 6 উইক্স ফাস্টিং, এক্সারসাইজ, শর্করা এবং প্রসেসড ফুড ফ্রি, প্ল্যান্ট বেসড ডায়েট উইথ এ হেলদি ফ্যাট। আমি খুব সামারি করে বললাম। আমরা একটু সাধারণ দর্শকদের জন্য আরেকটু বিষয়টা বোঝাতে চাই, কারণ হচ্ছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ইনসুলিন নেয়, ওষুধ খায়। প্রথমত হচ্ছে ফাস্টিং বলতে হচ্ছে আমরা রোজা রাখার যে বিষয়টা বুঝি, এটাও তো একটা নিয়মের মধ্যে দিয়ে থাকতে হবে, একটা সময় না খেয়ে থাকা, একটা মানে সময় না খেয়ে থাকা। আবার হচ্ছে কার্বোহাইড্রেট কম খাওয়া, রাইট, শর্করাগুলো কম, ভাত, রুটি, ফল, দুধ, পরিমিত খাওয়া যতটুকু প্রয়োজন। টেম্পোরারি একদম না খাওয়া উচিত, টেম্পোরারি। কারণ আপনার পুষ্টি অন্য কিছু কি খাবে, যেমন প্রচুর শাকসবজি খাবে, যেখানে প্রচুর শাকসবজি খাওয়া যেতে পারে। আপনার প্রচুর হেলদি ফ্যাট খাবে, মাছ, মাংস, ডিম খাবে, এসব খাওয়া যাবে, খাওয়া যাবে। আর টেম্পোরারি এটা। আচ্ছা, আর হ্যাঁ, যেমন ডার্ক চকলেট, ফলের মধ্যে খেতে পারে অ্যাভোকাডো। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আসলাম। বাদামগুলো খেতে পারে, আর বাদাম, হ্যাঁ, ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে শর্করা বা সুগার নেই। তারপরে এক্সারসাইজ করবে, ব্যায়ামটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা খালি পেটে করবে। খালি পেটে মানে সকালে ঘুম থেকে খালি পেটে করবে। কারণ সকালটা যদি আপনি সকাল থেকে ফাস্টিং করেন দুপুর 12টা পর্যন্ত, আপনি আগের দিন 8টা খাবার খেয়েছেন, এখানে কিন্তু আপনার 16 ঘন্টা ফাস্টিং হয়ে গেল। একটা পর্যন্ত 17 ঘন্টা সবচেয়ে আইডিয়াল। আচ্ছা, তাহলে আপনি সকালের খাবারটা একটা খান। বাট আপনি যদি ফাস্টিং করছেন, আপনি ড্রাই ফাস্টিং না, আপনি একটু গ্রিন জুস, গ্রিন টি খান, একটু আপনার, বুঝতে পেরেছি, একদম ওই ফাস্টিং না যেটা রমজান মাসে আমরা একদম করে থাকি, কিন্তু হচ্ছে একটা দীর্ঘ সময় না খেয়ে থাকা, কখনো খাওয়া, হালকা খাওয়া, আপনি তো এমনই বোঝাচ্ছেন, রাইট? ডিটক্সিং খাবার বলতে হালকা খাবার না, যেন আপনি অনেকে ডিম বাদাম খায়, ওটা না। ওটা কিন্তু মেটাবলাইজ করতে শরীর মানে এনার্জি বা এনজাইম সিক্রেট করতে হয়, যেগুলোতে এনজাইম সিক্রেট করতে হয় না, যেমন গ্রিন টি, যেমন হচ্ছে লেবুর পানি, যেমন হচ্ছে যে আপনার টুরমেরিকের চা, নারিকেল তেল, এগুলো হচ্ছে ক্লিনজিং। তাহলে ফাস্টিং উইথ ক্লিনজিং, উইথ এক্সারসাইজ, ডিটক্সিং। এক্সারসাইজ কাইন্ড অফ ডিটক্সিং টু। আচ্ছা, সো ইউ গেট অল থিংস টুগেদার টু ক্লিন সিস্টেম। এট দ্য সেম টাইম আপনি কার্বোহাইড্রেটকে অ্যাভয়েড করছেন। ওকে, তার মানে আসলে আমরা যদি লাইফস্টাইলটাকে নিয়ন্ত্রণ করতে পারি, আসলেই সম্ভব, মানে ওষুধ ছাড়াই মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। অনেকে ইনসুলিনও নেয়, তো ইনসুলিনেরও তখন নিশ্চয়ই প্রয়োজন পড়বে না। ইনসুলিনটা তো ডক্টর টাইলর এবং আমেরিকাতে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন বেশ কিছু পাবলিকেশন দেখিয়েছে, যে বা আমার ব্যক্তিগত ক্লিনিকে আমি দেখিয়েছি যে ইনসুলিন থেকে বেরিয়ে আসা সেটা 3 থেকে বড় জোর 7 দিন লাগে। যারা বহু দিনে ইনসুলিন নিচ্ছে তারা 7 দিন লাগে, আর পুরোপুরি রিভার্স হতে লাগে 6 উইক্স। বাট ইনসুলিন থেকে বেরিয়ে আসা 3 থেকে 7 দিনই সম্ভব, যদি আমি যে 3টা কথা বলছি, শর্করা ফ্রি খাবার, এক্সারসাইজ এবং ফাস্টিং। ও, মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানছি। আসলে মানুষ যদি তার লাইফস্টাইলকে নিয়ন্ত্রণ করতে পারে, আসলে ওষুধ ছাড়া ভালোভাবে বেঁচে থাকা সম্ভব। একটু উচ্চ রক্তচাপের বিষয় আসে, মানে যেসব কমন ডিজিজ মানুষের, উচ্চ রক্তচাপ, ডক্টররা বলে যে ওষুধ ধরলে আসলে এটা ছাড়া উচিত না, কিংবা এই উচ্চ রক্তচাপ কি ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে রাখা সম্ভব? কিছু রোগ আছে ওষুধ ছাড়া চলা কঠিন ফর সার্টেন টাইম, যেমন উচ্চ রক্তচাপ যদি থাকে, সাথে যদি কিডনি সমস্যা থাকে, যার কিডনি ভালো আছে এখনো পর্যন্ত, ওই ব্লাড প্রেশারটাকে ওষুধ ছাড়া নিয়ন্ত্রণ করা সম্ভব। সেটা হচ্ছে আমাদের শরীরে যে ব্লাড আছে, ব্লাডটা কতটুকু ক্লিন, হার্ট কতটুকু ভালোভাবে পাম্প করছে, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। অ্যান্ড ব্লাড ক্লিন হওয়া ডিপেন্ড করছে ব্লাডের এনাফ মিনারেল আছে কিনা, ব্লাডে কি শরীর টু মাচ অ্যালার্জেন্স তৈরি করছে কিনা, ব্লাডের টু মাচ টক্সিন ফ্লো হচ্ছে কিনা। এই ব্লাড ক্লিনজের যে কাজটা যদি করতে পারে, এর পাশাপাশি আপনার যদি হার্ট ফাংশনটা বাড়াতে পারে উইথ এ সাম ওয়ে, দেন আস্তে আস্তে ব্লাড প্রেশার উইথ এ সার্টেন টাইম এটা থাকে না আর। এখানে প্রথম কাজ হচ্ছে আপনাকে এনাফ সালাদ বেস, মানে ভেজিটেবল, ফ্রেশ ফ্রুটস, এই দুটো জিনিস থেকে প্রচুর মিনারেল, মাইক্রোনিউট্রিয়েন্ট আসে, ব্লাডটাকে তিন করে ন্যাচারালি। অ্যাট দ্য সেম টাইম হার্ট ফাংশন বাড়ানোর জন্য পিওর ফ্যাট, যেমন নারিকেল তেল, ডিমের কুসুম, রেড মিট। যদি রেড মিট অনেকে ভুল করে খারাপ মনে করা হয়েছে, এখন সায়েন্স প্রমাণ করছে রেড মিটটা আসলে মানুষের জন্য এসেনশিয়াল, বাট অল্প পরিমাণে। আমরা রং খাই এবং বেশি খাই, দ্যাটস দ্য প্রবলেম। বাট অল্প এটা এসেনশিয়াল আপনার জন্য। সাথে যদি ওই যে বললাম যে একটু টুরমেরিক ব্লাডকে থিন করে,
প্রুভেন ওমেগা ব্লাডকে থিন করে, তারপর আমাদের শরীরে লবণের অভাব থাকে, লবণটা ব্লাডকে থিন করে। এই তিনটে যদি অ্যাড করা যায় আপনার ডায়েটের মধ্যে, সাথে যদি আপনি হেলদি ফ্যাট দিয়ে হার্টটাকে ফাংশন করা যায়, ক্লেনজিং করা যায়, রং খাওয়াটা না খেয়ে একটু এক্সারসাইজ করে, ব্লাড প্রেশারটা উইথিন এ ফিউ ডেজ, মেবি ইট টেক্স লাগুকটা 3 সপ্তাহ, আসলে কয়েকদিনের মধ্যেই ব্লাড প্রেশার কন্ট্রোলে চলে আসে। আচ্ছা, মানে আসলেই চমৎকার, মানে শুনতে ভালো লাগছে। মানুষ যদি এভাবে লাইফ নিয়ন্ত্রণ করে তাহলে কিন্তু আসলেই এসব ডিজিজ আসলে বাসা বাঁধতে পারবে না শরীরে। আমি আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, একটি বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে ডায়াবেটিসের বিষয়ে আমার আরও কিছু প্রশ্ন রয়েছে। উচ্চ রক্তচাপ যাদের হয়, এটা যেন না হয়, এটা কিভাবে আসলে মানে ভালোভাবে বেঁচে থাকা সম্ভব, সেই সব বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন দ্য সেন্টার অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন বিভাগের কনসালটেন্ট এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার ঢাকার ফাউন্ডার প্রফেসর ডক্টর মুজিবুল হক। বিরতির পর স্বাগত জানাচ্ছি। বেশ কিছু প্রশ্ন রয়েছে আপনার কাছে। আপনি বললেন যে ডায়াবেটিসের কথা আমি শুরুতেই যখন বললেন যে বেসিক কিছু মেডিসিন খেতে হবে, মানে এই বেসিক মেডিসিন বলতে আসলে কি বোঝাচ্ছেন? ধরুন কারো ডায়াবেটিস লেভেলটা A1C লেভেলটা 6 পার হয়ে গিয়েছে, আমাদের কথা শুনে মানুষ ভুল করে। আমি আগেই বলে দিচ্ছি যে মনে ওষুধ খাওয়া লাগবে না, তখন আপনার মেটফর্মিন লাগবে, আপনার দিয়েছে ডক্টর, আপনি নেবেন এটা। আবার অনেকে দীর্ঘদিন মেটফর্মিন খাওয়ার পরে ডায়াবেটিসটাকে সাপ্রেস করার কারণে আরও ডায়াবেটিসটা আরও বেড়ে গেছে, তখন মেটফর্মিনের কন্ট্রোল হচ্ছে না, তখন তার ইনসুলিন লাগছে, ওটাও নেওয়া লাগবে। আনটিল ইউ ইমপ্রুভ দ্য সুগার মেটাবলিজম, ইমপ্রুভ দ্য সুগার সেন্সিটিভিটি, মানে কন্ট্রোলে না আসা পর্যন্ত। পুরোপুরি ব্যালেন্স, হ্যাঁ। এবং সেই কন্ট্রোলে আসার কাজটা আপনাকে ন্যাচারালি করতে হবে, ওষুধ করবে না। ওষুধ আপনাকে এটা আরও বাড়াবে, ওষুধের পরিমাণ বাড়বে, ডায়াবেটিসটা আরও অ্যাগ্রেভেট হচ্ছে। আপনার কাজ হবে সেই সময় যেটা বলেছি, একটা সময় ফাস্টিং করা উইথ ডিটক্স থিংস, প্লাস এক্সারসাইজ, প্লাস শর্করামুক্ত খাবার, যেটা আমি আগে বলেছি। জি, মানে একটা সুনির্দিষ্ট জায়গায় আসার পর থেকে আর লাগবে না। প্রাকৃতিকভাবে যে নিয়ন্ত্রণের কথা আপনি বলছেন, সেসব খাওয়া দাওয়া কিংবা ব্যায়াম, আনুষঙ্গিক বিষয়গুলো। ব্লাড প্রেশার নিয়েও কথা বলছিলাম। ব্লাড প্রেশার হবে না এরকম হেলদি লাইফস্টাইল কিভাবে করা যায়, মানে কি কি খেলে আসলে শরীরের জন্য ভালো, যাতে আমি বুঝতে পারবো যে আমি ব্লাড প্রেশারের পেশেন্ট হতে চাই না। আমি যদি না চাই তাহলে আমার কি করা উচিত? যেখানেই ব্লাড প্রেশারটা এসছে, হ্যাঁ, আমাদের শরীরে আমরা পয়জন দিচ্ছি, সেই পয়জনটাই ব্লাডকে ঠিক করছে। এই সিম্পল একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, তাহলে সমাধান। তো পয়জনটা কোত্থেকে আসছে? আমি একটা সিঙ্গারা খাচ্ছি, আমি একটা ভাজা খাচ্ছি, একটা প্যাকেট করা খাবার পাচ্ছি, অথবা এমন মাংস খাচ্ছি যে মাংসটা পোলট্রিতে শুধু ফিড দিয়ে, শুধু কেমিক্যাল দিয়ে, স্টেরয়েড দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে বড় করেছে। এই মাংস না খাওয়া যাবে না। তাহলে প্রথম হচ্ছে যে আপনার চিনিও খাচ্ছি বেশি করে আমরা, কারণ চিনি শরীরকে ইনফ্লামেশন করে বিভিন্ন অর্গানে এবং ব্লাডকেও ঠিক করে, ব্লাড টক্সিন নিয়ে আসে, মেটাবলিক ডিস্ট্রেস তৈরি করে, ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে। তো ফিউজ সুগার কমাতে হবে বা বন্ধ করতে হবে পারলে পুরোপুরি। তারপর গমতরি খাবার একটু কমাতে হবে। গমতরি খাবার থেকে যে আজকে অনেক রোগ হচ্ছে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। তো গমতরি খাবার কমাতে হবে, আর ভাজাবার যত কম খাওয়া যায়, আর পোলট্রির মাংস যেগুলো আছে এগুলো কমিয়ে দিতে হবে, যতটুকু ন্যাচারাল খাওয়া দরকার। তাহলে খেতে হবে কি, যেটা আমরা ভুল করছি বা আমরা করি না, সালাদ খাওয়া, যেমন শসা, টমেটো, গাজর, বিট বা পালং শাক, তারপর যে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, এগুলো একটু কাঁচা খাওয়ার অভ্যাসটা করতে হবে। কাঁচা খেলে হয় কি, রান্না করে খেলে এক ধরনের বেনিফিট, এখানে অ্যাবজর্ব ভালো হয়। কাঁচা খেলে যেটা হয়, যে কারণে ব্লাড প্রেশারটা হয় সেটা দূর হয়, কারণ কাঁচার মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট, মিনারেল এবং ফাইটোকেমিক্যাল আছে। এগুলো ব্লাডকে থিন রাখে, শরীরের ব্লাড সার্কুলেশনকে ভালো রাখে, সেখান থেকে ব্লাড প্রেশারটা আর হবে না। তাহলে এই কাঁচা খাওয়ার অভ্যাসটা করতে হবে। এরপর ফলমূল খাওয়া, আমরা ভাবছি যে ফলমূল সব বিষাক্ত, যেটুকু পাই, যেটুকু পিওর পাই, ফলমূল খাওয়ার অভ্যাস রাখতে হবে, এখান থেকেই ব্লাড প্রেশার হবে না। দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে আমার জানতে চাওয়া যে অনেকেই আবার ভাববেন যে ওষুধ না খেয়েও আসলে আমি এভাবে লাইফ লিড, মানে আপনি যেভাবে বললেন প্রপার ওয়েতে যদি জীবনযাপন করা যায়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু, তাহলেই ওষুধের প্রয়োজন নাই, রাইট? কারেক্ট। বিষয়টা তো এরকম। ওষুধ বন্ধ করা যাবে না আনটিল ইউ সি দ্যাট, যতদিন একটা প্রপার লাইফস্টাইল মেনটেন না করা যাচ্ছে, মানে সুস্থ লাইফস্টাইল। হ্যাঁ, অনেকেই ভাববে যে ওষুধ খাবো না, কিন্তু হচ্ছে আমার অসুখ এভাবেই বয়ে যাবে জীবন। না, এটা অনেকে ভুল করে, এটা আমি শুনেছি, এটা করা যাবে না। আচ্ছা, রাইট। আর বড় ক্যান্সার হলো কারো, কেউ মানে পড়ে গিয়ে হোঁচট খেলো, আহত হলো, রক্ত পড়লো মানে কোনো জায়গায়, মানে তখন নিশ্চয়ই ওষুধ খাওয়া দরকার না? তখনও কি এরকম
দেখেন সম্ভব মেডিসিন ওষুধবিহীন। হ্যাজ ইটস ওন পারপাস। মেডিসিন তো একটা পারপাস এসছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না মেডিসিন লাগবে, এটা লাগবে অস্বীকার করতে পারবো না। হাত ভেঙে গেছে, আমি একটা বুলেট শট হলো, আমি একটা ইনজুরি হলো, অবশ্যই আপনাকে মেডিসিন, হসপিটাল, ডক্টর সবই লাগবে। কিন্তু আমরা বলছি ক্রনিক মেটাবলিক যে ডিজিজগুলো আছে এগুলো থেকে পুরোপুরি ওষুধ থেকে ভালো থাকা যায়, যেটা আমরা আলোচনা করছি। এক্স্যাক্টলি, আর মানে আদার এটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়। আদার সাইড যেটা আছে ইনজুরি, যে কোনো ধরনের ইমার্জেন্সি, ইউ হ্যাভ টু গো অল মেডিকেল প্রসিডিউর। হ্যাঁ, কারণ সেখানে তো আসলে ওষুধ, এখানে ডায়েটে কোনো কাজ নেই, চিকিৎসা বিদ্যা সেটা তো লাগবেই। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলছিলাম, ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম। একটু বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একটু বলবেন, যারা একেবারে গ্রামে থাকে তাদের তো আসলে শসা, গাজর, পেঁপে এইসব খাবার ছাড়া অন্য কোনো খাবার আসলে তারা পাবে না। কোনো প্রসেসড ফুড আপনি যদি সাজেস্টও করেন সেখানে হয়তো পাওয়া সম্ভব না। আসলে কিন্তু আমি কিন্তু গ্রামে গিয়েছি গতবার এসে, okay. তো আমাদের গ্রামের মানুষ আমাদের শহরের মতো সকালে ঘুম থেকে দোকানে গিয়ে পরোটা খায়। কি তেল, এখানে তেল না কিন্তু এটা একদম যেটা টক্সিক কেমিক্যাল, যেটা আমাদের বাজার তেল পাওয়া যায় সয়াবিন তেল, মনে রাখবেন সয়াবিন তেল বা তিল বা কি তেল পাওয়া যায় না, কিন্তু আসলে তেল না কিন্তু এগুলা। যদি এক বোতল তেলের দাম 100 বা 200 টাকা হতে হয়, এটা হতে হবে $200,000। আদারওয়াইজ এতগুলো ভেজিটেবল থেকে এত বড় তেল কেমনে 100 টাকা পাওয়া যায়? তাহলে এগুলো রিয়েল ভেজিটেবল অয়েল না বা সয়াবিন তেল না। সয়াবিন থেকে এতগুলো তেল 100 টাকা বিক্রি করা সম্ভব না। তো তেলটা কিন্তু এখনও গ্রামেও কিন্তু এখনও এই প্রসেস তেলটা চলে গিয়েছে। আমরা যদি আমাদের ঘানিতে বাংলা সরিষার তেলের দিকে ফিরে যাই, এটা 1 নম্বর কাজ। তেলটা কিন্তু নাম্বার 1 পয়জনিং করছে। 2 নম্বর হচ্ছে গমের তৈরি খাবার ছড়াছড়ি। আমরা গম থেকে ভাতের দিকে চলে আসবো, কারণ ভাতটা হচ্ছে পিওর, এবং সবচেয়ে পিওর হচ্ছে যেটা ঢেকি চাটা চাল। ঢেকি চাটা চালের আবরণের মধ্যে যে আপনার স্পার্ন বা আছে, যে লেয়ারগুলো আছে, কিন্তু প্রচুর ভাইটামিন, প্রচুর মিনারেল, যেটা সেখান থেকে হার্টের মেডিসিন বানানো হচ্ছে আজকে আমেরিকাতে। তাহলে ঢেকে চালা চালে ফিরে যেতে হবে, তেলটা বাদ দিতে হবে, গমের তৈরি খাওয়াটা একটু কমে আনতে হবে। আর এখনও গ্রামে সিঙ্গারা, চমচা মানুষ এটা দিয়ে নাস্তা করে। আগের দিনে যে ফ্রুটস গাছ থেকে ছিঁড়ে খাওয়া, সবজি নিয়ে সালাদ বানিয়ে খাওয়া, এটা কিন্তু এখানে আমরা ফিরে যেতে হবে। তাহলে গ্রামে ইমপ্রুভ করা সম্ভব। গ্রামে তো আর অত সমস্যা নাই, কিন্তু আমরা আধুনিকতাকে এমনভাবে ফলো করছি, রং সাইডটাকে ফলো করছি। দ্যাটস দ্য প্রবলেম। তো গ্রামে ভালো থাকার সুযোগ বেশি আছে যদি এই শহর জীবনে যে মিস্টেকটা তারা যেন এটা অ্যাডপ্ট না করে। আচ্ছা, একদম কিছু খাবারের নাম আপনার কাছে জানতে চাই যেগুলো বাংলাদেশে পাওয়া যায়, আর সব প্রসেস ফুডই কি খারাপ? বিষয়টা কি এমন? প্রসেস ফুড ডিফারেন্ট কোন লেভেলের প্রসেস। আলট্রা প্রসেস যেটা করা হচ্ছে সেটা অবশ্যই খারাপ। যেমন হচ্ছে যে আপনার মিটগুলো যখন বাজারে প্যাক করা হয়, এটার মধ্যে প্রচুর লবণ দেওয়া হচ্ছে। যেমন গমটাকে যেমন মডিফাই করা হয়েছে, এটা খারাপ। চিনিটাকে সাদা চিনি করে ফেলা হয়েছে, এটা খারাপ। তাহলে আপনি ব্রাউন সুগারটা খাবেন, আপনার মিট অরিজিনাল গ্রাম্য চিকেনটা খাবেন। পোলট্রিতে তৈরি করা এটা কিন্তু একটা প্রসেস, কারণ সেটা ওষুধ দিয়ে এদের বড় করা হচ্ছে। রাইট। তেলটা যে আপনার ঘানিতে বাংলার সরিষা থেকে আসা যে তেলটা বাদ দিয়ে আমরা যদি রিয়েল ঘানিতে বাংলা তেলটা খাই বা প্রসেস তেলটা না খাই, দ্যাটস এনাফ। জি, অনেক গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে। আসলে ওষুধ ছাড়াও মানুষ যদি একটা প্রপার লাইফস্টাইল লিড করে তাহলে কিন্তু সে সুস্থ থাকতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।